আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এইচএসসি ড্রিমার। তো আমি আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম বৃত্তের সেকেন্ড ক্লাস নিয়ে। তোমরা যারা প্রথম ভিডিওটি দেখেছো তারা অবশ্যই জানো যে আমি বৃত্তের ৩টা টাইপ কাভার করার চেষ্টা করেছি প্রথম ভিডিওতে। তো আমরা সেকেন্ড ভিডিওতে টাইপ 4 থেকে আলোচনা শুরু করব। তো টাইপ 4 এ আসলে কি আলোচনা করা আছে? যে একটা বৃত্ত ৩টা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে। তো সেই নির্দিষ্ট ৩টা বিন্দু তোমার দেয়া থাকবে, ৩টা নির্দিষ্ট বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকবে। তোমাকে শুধুমাত্র বৃত্তটার সমীকরণ বের করতে হবে। তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে মনে করো এটা হচ্ছে একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। তো সেই বৃত্ত অসংখ্য বিন্দু দ্বারা অবশ্যই গঠিত, কেননা পরিধির উপর অসংখ্য বিন্দু আছে, আমরা শেষ করতে পারবো না বলে। তো সেই নির্দিষ্ট 3টা বিন্দু মনে করো এই হচ্ছে এই 3টা বিন্দু। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক এইটা এবং এই 3টা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে আছে, তোমাকে বৃত্তের সমীকরণটা বের করতে হবে। তো এই ম্যাথটা সলভ কিভাবে করা যায়? তো এখানে তোমার জন্য একটা প্রশ্ন তুলে রেখেছি আমি, যে একটা বৃত্ত এত এত এবং এত বিন্দু 3টো দিয়ে অতিক্রম করে, তাহলে বৃত্তটা সমীকরণ। ধরে নিচ্ছি যে এই যে বিন্দু, সেই বিন্দুটা হচ্ছে -3 4। এই বিন্দু হচ্ছে, ধরে নিচ্ছি যে -1 4, এবং এই যে বিন্দু হচ্ছে 4 2, তাহলে এই হচ্ছে পরিধির উপর অবস্থিত 3টা বিন্দু। আমাকে বৃত্তটার সমীকরণ বের করতে হবে। তোমরা খাতায় লিখে ফেলো সলিউশন, যে কি ধরি -g এবং -f। আমরা তো বৃত্তের সমীকরণ নির্ণয় করতে জানি। আমরা জানি যে বৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য 2টা সূত্র প্রচলিত আছে। একটা হচ্ছে ব্যাসার্ধ এবং কেন্দ্র দেওয়া থাকলে সেটা সমীকরণ, বাট আমরা বৃত্তের অপর যে সমীকরণ আছে সেই সমীকরণটার প্রসিজার আমরা ফলো করব, যে -g এবং f কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের কত হবে বলো? আমরা তো এটা জানি যে x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের সেই নির্ণয় বৃত্তের সমীকরণ, আমরা যেটাকে নির্ণয় করব। আচ্ছা, তো এখন খুবই সিম্পল কাজ, যেহেতু এই বৃত্তটা এই 3টা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, তো আমাদের কাজ কি হবে? এই নির্দিষ্ট 3টা বিন্দুর মান এই সমীকরণে বসিয়ে জাস্ট ক্যালকুলেশন করব, নর্মাল ক্যালকুলেশন। ঠিক আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে আসলে কিভাবে সলভ করা যেতে পারে। আচ্ছা দেখো, এখন এখন কি 1 নং বৃত্তটি কত বিন্দু? -3 4 বিন্দুগামী বলে, যদি এত বিন্দুগামী হয় তাহলে সরাসরি কি হয়? আমি সরাসরি হিসাবটা করি, যে -3² প্লাস 4² প্লাস 2g ইন্টু -3 প্লাস 2f ইন্টু 4 প্লাস c ইজ ইকুয়ালস টু 0। 25 বলতে পারি যোগ করলে। তো এখানে -6g প্লাস 8f প্লাস c ইজ ইকুয়ালস টু 0। তোমরা এটা বুঝতে পারছো কিনা দেখো, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আচ্ছা, এই হিসাবটা তোমরা বুঝতে পারছো কিনা দেখো, যদি এটা বুঝে থাকো, এটা আসলে কিছুই করিনি আমি, জাস্ট এই বিন্দু দুইটাকে এক্স এবং ওয়াই এর পরিবর্তে -3 4 বসিয়ে জাস্ট এই সমীকরণে এটা বসাইছি। খুবই সিম্পল কাজ। সেম কাজ আমরা কি করব, এই -1 4 এর জন্য এবং 4 2 এর জন্য, 3টার জন্য আমরা মানগুলো বসাবো। বসানোর পর এরকম 3টা আমরা সমীকরণ পাবো। সেই সমীকরণ 3টা থেকে জি, এফ এবং সি এর মান বের করবো। এটাই কাজ। ঠিক আছে, বাদ বাকি তোমরা খুব সহজেই করতে পারবা। আচ্ছা, সেম কাজ, -1² প্লাস 4² প্লাস 2g ইন্টু -1, তাই না? সেম কাজ হিসাবপত্র করলে আসলে কত হয় দেখো, 3 থেকে 4 4 16 17 মাইনাস 2g প্লাস 8f প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটাকে আমরা মোটামুটি 3 নম্বর সমীকরণ দিতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমার 3 নম্বর সমীকরণ। আচ্ছা দেখো, এই বৃত্তটি আরো একটা বিন্দু দিয়ে যায়, সেই বিন্দুটা আমরা বসাবো। সেই বিন্দুটা বসানোর পরে আমি আরেকটা সমীকরণ পাবো। ঠিক আছে, তো সেটাকে আমরা পাশে লিখছি। দেখো, এখন 1 নং বৃত্তটি কত বিন্দু? 4 2 বিন্দুগামী। যদি 4 2 বিন্দুগামী হয় তাহলে ঘটনাটা কি ঘটবে? জাস্ট x এর জায়গায় 4, y এর জায়গায় 2, সিম্পল কাজ। হিসাবপত্র করলে কত হয়? 4 4 16, 8 4 20,
প্লাস 8g প্লাস 4f প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে তোমার 4 নম্বর সমীকরণ। আচ্ছা, এটা জিনিস খেয়াল করো, এতটুকু বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়েছে কিনা? কিচ্ছু করি নাই। বৃত্তটা 3টা নির্দিষ্ট বিন্দুগামী, জাস্ট ওই 3টা বিন্দু আমি জাস্ট বৃত্ত সমীকরণটাতে বসিয়ে দিয়েছি এবং আমি 3টা সমীকরণ পেয়েছি। এবার আমার কাজটা কি? এই যে 3টা সমীকরণ পাইলাম 2, 3 এবং 4, এদের মধ্যে আমরা সমাধান করব। সমাধান করে জি, এফ এবং সি এর মান বের করব। কাজ কিন্তু এতটুকুই। কারণ আমি যদি জি, এফ এবং সি এর মান বের করে ফেলতে পারি, তাহলে আমার এই যে নির্ণয় যে বৃত্ত, সেই সমীকরণটা কিন্তু আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো। বুঝতে পারছো কিনা? আমার এটা হচ্ছে নির্ণয় বৃত্তের সমীকরণ, সেখানে আমার জি, এফ এবং সি এর মান লাগবে, যেটা আমি এই 3টা সমীকরণ থেকে হিসাবপত্র করে বের করবো। ঠিক আছে? তো এটা বিভিন্নভাবে সমাধান করতে পারো। এটা সাধারণ ক্যালকুলেশন, তোমরা নিজেরা নিজেদের মতো করে নিতে পারো। আমি একটা প্রসিজার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, তুমি যদি 2 থেকে 3 বাদ দাও, তাহলে কি ঘটনা ঘটে? যে 3, 2 হতে পারে। খেয়াল করো যে তুমি এইটা থেকে বাদ দিচ্ছ এটা, তাহলে কি বাদ যাবে? এই যে এই 2টা কিন্তু বাদ চলে যাবে। এটা আশা রাখি এই বাদ দেয়া বা বিয়োগ দেয়া, বীজগাণিতিক বিয়োগ, এই জিনিসটা আশা রাখি এখন আর নতুন করে শেখানোর প্রয়োজনীয়তা নেই। তোমরা খুব সহজে বোঝার চেষ্টা করো। যদি বাদ দিই, তাহলে এই 2টা জিনিস যেহেতু সেম আছে, এতটুকু তো বুঝি যে বিয়োগের ক্ষেত্রে যদি একই হয়ে থাকে 2টা বীজগাণিতিক রাশি, তাহলে সেটা বাদ যায় এবং সেটার রেজাল্ট হিসেবে 0 আসে। সো এই 2টা বাদ দিতে পারছি। এবার এটা থেকে এটা বাদ দেবো। হিসাবপত্র করলে আসলে কত হইতে পারে? এই হিসাবপত্র হয়। ঠিক আছে? তাহলে ক্যালকুলেশন যদি আমরা করে থাকি, তাহলে 6g মাইনাস 2g মাইনাস 8 ইজ ইকুয়ালস টু 0, বা 4g ইজ মাইনাস 8 ইজ ইকুয়ালস টু 0। সুতরাং g সমান আসলে কত? 8/4 সমান 2। এই হচ্ছে তোমার জি এর মান। বুঝতে পারছো কিনা? সিম্পল একটা ক্যালকুলেশনের মধ্যে আমরা জি এর মানটা বের করে ফেললাম। আচ্ছা, একটা মান তোমরা বের করছি জি, এবার আমাদের এফ এবং সি এর মান বের করতে হবে। এই ক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি একটু দেখো তো। 2 ইন্টু 4 মাইনাস 2 হতে পাই। এই ঘটনা ঘটছে। তার মানে হচ্ছে 4 নং সমীকরণের সাথে আমরা 2 দ্বারা গুণ দিব এবং সেটা থেকে 2 বিয়োগ দেব। তাহলে যদি এই ঘটনাটাই ঘটে, তাহলে চিন্তা করো কি হিসাবটা হতে পারে। তুমি সবগুলোর সাথে 2 দ্বারা গুণ দিছো, সবগুলোর সাথে 2 দ্বারা গুণ দেওয়া মানে কি? 4f এর সাথে 2 দ্বারা গুণ দিয়ে দিছো, তাহলে 4f এর সাথে 2 যদি গুণ দাও, তাহলে 8f, তাহলে 8f থেকে কিন্তু এই 8f কাটা যায়। তার মানে এফ এর চ্যাপ্টার ক্লোজ। আচ্ছা, তাহলে এবার হিসাবপত্রটা কি হয় চিন্তা করো। আমরা এই পাশ থেকে শুরু করব। যেহেতু 2 দ্বারা গুণ দিছি, সো 20 দ্বিগুণে 40 প্লাস 16 জি, যেহেতু 2 দ্বারা গুণ দিয়েছি, প্লাস আমি ম্যানুয়ালি দেখাচ্ছি 8f প্লাস 2c ইজ ইকুয়াল টু 0। এটা আর এইখানে আসতেছে কি 25 মাইনাস 6g প্লাস 8f প্লাস সি ইজ ইকুয়াল টু 0। যেহেতু বিয়োগ দিচ্ছি আমরা, আমি ম্যানুয়ালি তোমাদেরকে দেখাচ্ছি, যেহেতু বিয়োগ দিচ্ছি তার মানে কি এটা হবে মাইনাস, এটা হবে হচ্ছে প্লাস, মাইনাস মাইনাস, তাহলে এটা কিন্তু কাটা। যদি তাই হয়ে থাকে তাহলে হিসাবপত্র করলে বাকিটা আসলে কি হয় দেখো। 40 থেকে 25 বাদ দিচ্ছি, তার মানে কি 15। আচ্ছা, তো এখানে প্লাস হয়ে গেছে, তার মানে 16g এবং 22g প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তোমরা এতটুকু অব্দি বুঝতে পারছো কিনা? আমার যদিও এই বিয়োগের হিসাবটা এইখানে দেখানো উচিত ছিল, বাট আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটা জায়গায় দেখিয়ে দিচ্ছি যাতে করে আর কোনো সমস্যা না হয়। এটা হচ্ছে সবচাইতে ম্যানুয়াল বিয়োগ। তার মানে যে কোনো অ্যালজেব্রিক ফাংশনকে তুমি যদি বিয়োগ দিতে চাও, এই প্রসিজার তোমাকে আগাইতে হবে। আচ্ছা, তো এইটার এবার ক্যালকুলেশন করব আমরা। ঠিক আছে? তো এটার ক্যালকুলেশন কোথায় আমরা করতে পারি দেখো। এইটার ক্যালকুলেশন হচ্ছে আমরা এইখানে করব। এটা ক্যালকুলেশন হবে এইখানে, এই ক্যালকুলেশনটা এইখানে। অর্থাৎ কি ঘটনা ঘটবে দেখো, জি এর মান তুমি জানো কিন্তু 2, সো জি এর মানটা বসিয়ে দিবা কত
15 প্লাস 20 ইন্টু 2 প্লাস সি ইজ ইকুয়ালস টু 0, যেখানে জি ইজ ইকুয়ালস টু 2, তুমি এটা জানো। সুতরাং সি সমান কত হবে? বাইরের জন্য 44 আর 5 59, সো সি ইকুয়াল টু -59। এই হচ্ছে ছিল তোমার সি। দেখো সি এর মানটা কিন্তু আমরা পেয়ে গেছি, এটা হিসাবপত্র করলে এটাই হয়, ঠিক আছে। আচ্ছা, এবার আমি সি এর মান পেয়ে গেছি, এখানে জি এর মান পেয়ে গেছি, তাই না? এবার আমাকে এফ এর মান বের করতে হবে। এফ এর মানটা কীভাবে বের করবো? খুবই সিম্পল। এফ এর মানটা কীভাবে বের করবো? যে কোনো একটা ইকুয়েশনে আমরা জাস্ট জি এবং সি এর মানটা বসিয়ে দেবো, বসিয়ে দিলে আমাদের এফ এর মান খুব সহজে বের হয়ে আসবে, ঠিক আছে। দেখো আমরা কী কাজ করবো, আমরা 3 নং সমীকরণ হতে পাই, মনে করো 3 হতে পাই, কি পাই? 17 মাইনাস 2 ইন্টু 2, জি এর মানটা বসিয়ে, প্লাস 8 এফ এর মানটা বের করতে হবে, সি এর মানটা হচ্ছে -59 ইজ ইকুয়ালস টু 0। যদি এটা হয়ে থাকে তাহলে এর ক্যালকুলেশনটা আসলে কী হবে চিন্তা করো। 8f মাইনাস 46 ইজ ইকুয়ালস টু 0, সুতরাং এফ সমান হচ্ছে 46 ডিভাইড বাই 8, হিসাবপত্র করলে 2 দিয়ে কাটলে 23 ডিভাইড বাই 4। আচ্ছা, তাহলে এটা কিসের মান ছিল? এটা ছিল এফ এর মান, এটা সি এর মান এবং এইটা জি এর মান। তাহলে দেখো এই তিনটা মান কিন্তু আমরা পেয়ে গেছি। যদি আমরা জি এফ এবং সি এর মানটা পেয়ে যাই, তাহলে আমরা যদি 1 নং সমীকরণে এই মানগুলো বসিয়ে দিই, তাহলে আমার প্রদত্ত বৃত্তের সমীকরণ খুব সহজে আমরা বের করে ফেলতে পারছি। বুঝতে পারছো না? এবার 1 হতে পাই, কি পাই? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, জি এর মানটা বসিয়ে দেবো যথারীতি 2 ইন্টু 2 ইন্টু এক্স, প্লাস এফ এর মানটা বসিয়ে দেবো, এফ এর মান কত? 23 ডিভাইড বাই 4 ইন্টু ওয়াই, প্লাস সি এর মানটা কত? -59 ইজ ইকুয়ালস টু 0। এটা হয় কিনা? যদি এটা হয়ে থাকে তাহলে হিসাবপত্র করো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 4x, এটা কাটা যায় 2, তার মানে 23y ডিভাইড বাই 2 -59 ইজ ইকুয়ালস টু 0। তো এই 2 দ্বারা যদি তুমি হিসাবপত্র করে দাও, তুমি এভাবেও রাখতে পারো, অথবা 2 দ্বারা গুণ দিয়ে যদি দাও, তাহলে কি ঘটনা ঘটে? 2x স্কোয়ার 2y স্কোয়ার 8x প্লাস 23 মাইনাস 108, এটাই হচ্ছে তোমার নির্ণয় বৃত্তের সমীকরণ, ঠিক আছে। এটা সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ হচ্ছে এটা। বুঝতে পারছো কিনা? তো এই টাইপটাতে সাধারণত এইভাবেই ম্যাথগুলো আসে, খুবই সহজ, ঠিক আছে। তো এইভাবে তোমরা প্র্যাকটিস করবা। আমি একটা ম্যাথ একটু আলোচনা করব, এই টাইপের একটা ম্যাথ ছোট্ট একটু ঝামেলা করছে, সেই ম্যাথটা নিয়ে আলোচনা করব। এই টাইপের আন্ডারে এই ম্যাথগুলি পড়ে, তিনটা নির্দিষ্ট বিন্দুতে যাবে, বৃত্তের সমীকরণ বের করো। এই হচ্ছে সেই প্রশ্ন যে একটা বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়, তার মানে একটা বৃত্ত কি কাজ করছে? একটা বৃত্ত এই যে মূল বিন্দু দিয়ে যায়, তার মানে এই যে বৃত্ত আমি ধরে নিচ্ছি সেই হচ্ছে আমাদের নির্ণয় বৃত্ত, যেই বৃত্তটা মূল বিন্দু দিয়ে যায়, তার মানে কি এর একটা বিন্দু 0 0। আচ্ছা, এবং এক্স ও ওয়াই অক্ষ ধনাত্মক দিক থেকে, তার মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিক এই পাশ থেকে কি ঘটনা ঘটাইছে? বৃত্তটা এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে একটা অংশ সেট করছে, যার দৈর্ঘ্য হচ্ছে 3 একক, এবং সেটি ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে একটা অংশ সেট করছে, যার দৈর্ঘ্য হচ্ছে 5। এবার আমাকে বের করতে বলছে বৃত্তের সমীকরণ বের করো। আবার টাইপও কোন টাইপের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে? যে একটা বৃত্ত 3টি নির্দিষ্ট বিন্দুগামী হয়। তার মানে কি এইখান থেকে আমাদেরকে 3টা বিন্দু ফাইন্ড আউট করতে হবে, যেই 3টা বিন্দু দিয়ে আসলে বৃত্তটা গিয়েছে। যদি এই 3টা বিন্দু বের করতে পারি, তাহলে আমরা এই টাইপের আন্ডারে ম্যাথটা খুব সহজেই সলভ করে ফেলতে পারবো। তোমরা একটু মাথা খাটাও যে 3টা বিন্দু কি কি হতে পারে। একটা বিন্দু তো তোমার আছে হচ্ছে 0 0, বাদ বাকি 2টা বিন্দু কি হতে পারে, ঠিক আছে। তোমরা একটু ভাবো, ততক্ষণ আমি সলভ করে দিচ্ছি, তোমরা একটু দেখো। আচ্ছা, যেহেতু বলছে যে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে, তার মানে এটা 0 বিন্দু, মানে 0 0। তো এইখান থেকে শুরু করে আর দূরে গিয়ে গেলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। বুঝো, এটা এক্স অক্ষের উপর অবস্থিত একটা বিন্দু, তাহলে এক্স অক্ষের উপর যদি কোনো একটা বিন্দু অবস্থিত হয়, আর যা হয় হোক আমি জানি না, কিন্তু ওর ওয়াই এর মান কত হবে? 0। খুবই সিম্পল হিসাব। দেখো
এক্স অক্ষের উপর যদি কেউ অবস্থিত হয় সেখানে শুধুমাত্র ওই বিন্দুটার এক্স এর মান থাকে, ওয়াই এর কোনো মান থাকে না। কারণ কারণ এখানে ওয়াই এর মানটা 0 হয়। এবার এক্স এর মান মানে মূল বিন্দু থেকে সে কতটুকু গেছে, এক্স এর মান শুধুমাত্র কাউন্টেড হয়। সেম ভাবে কোনো একটা সমীকরণ বা কোনো একটা বিন্দু যদি ওয়াই অক্ষের উপর অবস্থিত হয়, এটা হচ্ছে ওয়াই অক্ষ, সেইখানে এক্স এর মান কত বলো? এক্স এর মান কিন্তু 0। কেন 0? কারণ এটা মূল বিন্দু, এইখান থেকে শুরু হয়েছে। দেখো এক্স তখনই হবে যখন এই বরাবর কোনো একটা দূরত্ব সে যাবে। কোনো একটা বিন্দু যদি এই বরাবর কোনো একটা দূরত্ব যায় তখন সেখানে এক্স এর মান থাকবে, বাট এইখানে এক্স বরাবর কোনো দূরত্বই সে অতিক্রম করেনি, তো প্রকৃতপক্ষে এক্স এর মানটা কি? 0। ঠিক সেম ঘটনা ঘটে এই বিন্দুর ক্ষেত্রে, যে এই বরাবর সে ওয়াই অক্ষ বরাবর কোনো দূরত্ব অতিক্রম করেনি, কারণ ওয়াই অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করতে গেলে তাকে এই বরাবর দূরত্ব অতিক্রম করতে হবে। মানে বিন্দুটা এরকম একটা পজিশনে থাকলে তার একটা এক্স এর মান থাকবে, একটা ওয়াই এর মান থাকবে, বাট যেহেতু এইখানে ওয়াই অক্ষ বরাবর কোনো দূরত্ব অতিক্রম হয়নি, সো এখানে ওয়াই এর মানটা কত? 0। সেম হিসাব দেখো, এইটা যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত, সো ওয়াই এর মানটা 0, এতে কোনো ডাউট নাই। তাহলে বিন্দুর একটা মান পেয়ে গেছি, ওয়াই এর মান। এবার এক্স এর মান কত হবে চিন্তা করো তো। এক্স বলছে যে 3 একক সেট করছে, তার মানে এখান থেকে একটুকের দৈর্ঘ্য কত? 3। আমরা এই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করছি, সো এক্স এর মান 3 পেয়ে গেছি কিনা দেখো। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 30, দুইটা বিন্দু পেয়ে গেছি। সেম ভাবে ওয়াই এর জন্য আমরা বের করতে পারি। কি চিন্তা করো, যেহেতু এটা ওয়াই অক্ষের উপর অবস্থিত, একটু আগে দেখে আসছি এক্স এর মানটা হবে 0, কোনো ডাউট নেই। ওয়াই এর মানটা কত হবে? যেহেতু এটা 5 একক দূরে আছে, সো ওয়াই এর মানটা হচ্ছে 5। এই তাহলে আমরা তিনটা নির্দিষ্ট বিন্দু পেয়ে গেলাম, যেই তিনটা নির্দিষ্ট বিন্দু দিয়ে বৃত্তটি গমন করে, 0 0, 3 0 এবং 0 5। তাহলে এই তিনটা বিন্দু দিয়ে আমি হিসাবপত্র এখন আগের নিয়মে করব। জাস্ট তিনটা বিন্দুকে প্রদত্ত সমীকরণে বসাবো। প্রদত্ত সমীকরণ জানি কোনটা ছিল, এই যে এটা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, মানে প্রদত্ত তো না, এটা নির্ণেয়, 2f(y + c) = 0। এই হচ্ছে সেই বৃত্ত, যেই বৃত্তের সমীকরণটা আমরা বের করব। সেখানে এক্স এবং ওয়াই এর মান তুমি সুন্দর মতো বসাই দিবা, তিনটা সমীকরণ পাবা, হিসাবপত্র করবা, জি এফ সি, খুব সহজে বের করে ফেলতে পারবা। বুঝতে পারছো কিনা? আশা রাখি তোমাদের কোনো ঝামেলা হওয়ার কথা না। তারপর যদি কোনো ঝামেলা হয় আমাকে জানাইতে পারো, এটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আমি আর এই ম্যাথটার সলিউশন দেখাচ্ছি না। তো এই টাইপের মধ্যে যেই সমস্ত ম্যাথে আছে সবগুলো এই টাইপের হবে। তিনটা নির্দিষ্ট বিন্দু দেওয়া থাকবে, অথবা এরকম টাইপের কিছু শর্ত দেওয়া থাকবে, যেখান থেকে তোমার নির্দিষ্ট তিনটা বিন্দু বের করে নিতে হবে, তারপরে বাদ বাকি সলিউশন তো স্বাভাবিক নিয়ম। ঠিক আছে, আচ্ছা আমরা টাইপ 5-এ প্রবেশ করবো। এবার টাইপ 5 আমরা চলে আসলাম। টাইপ 5-এ আলোচনা আসলে কি করা হয়েছে, তোমার যদি টাইপ 4 সম্পর্কে ধারণা থেকে থাকে সেই কনসেপ্টটাকে আমরা ব্যবহার করব টাইপ 5-এ। এখানে দুইটা নির্দিষ্ট বিন্দু দেওয়া থাকবে, যে বিন্দুটা দিয়ে হচ্ছে বৃত্তটা গমন করবে, এবং বৃত্তটার কেন্দ্র একটা নির্দিষ্ট সরল রেখার উপর অবস্থিত হবে, এতটুকু শর্ত দেওয়া আছে। তাহলে এই তথ্যের ভিত্তিতে আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, দেখো আমি এখানে হচ্ছে একটা প্রশ্ন তোলার মাধ্যমে তিনটা প্রশ্ন তোমাদের জন্য তুলে রেখেছি। অর্থাৎ প্রশ্নটা পড়ছি আমি, দেখো একটা বৃত্ত 3 5 এবং 6 4 বিন্দুগামী ও এর কেন্দ্র 1 নম্বর এত রেখার উপর অবস্থিত, বৃত্তটার সমীকরণ বের করো। দ্বিতীয় নম্বর প্রশ্ন, যে বৃত্ত এত এত বিন্দুগামী এর কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, বৃত্তটার সমীকরণ বের করো। ঠিক একইভাবে আবার যখন এর কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত হবে তখন বৃত্তটার সমীকরণ কি হবে। তো এই তিনটা আমি প্রশ্ন তুলে রাখছি, এই টাইপের মধ্যে এই টাইপের প্রশ্নই দিবে, হয় একটা নির্দিষ্ট রেখা দিয়ে দিবে, আর না হয় এক্স অক্ষ নয় ওয়াই অক্ষ। এবং এই টাইপটা গুরুত্বপূর্ণ অন্য টাইপের তুলনায়, এবং এই টাইপ থেকে সলভ করা অনেক ইজি, কেননা আগের কনসেপ্টটাকে আমরা ব্যবহার করব। ঠিক আছে, যেহেতু বৃত্ত বলছেন দুইটা নির্দিষ্ট বিন্দুগামী, সো দুইটা নির্দিষ্ট বিন্দুগামীর জন্য দুইটা সমীকরণ আমরা পাবো, আর শুধুমাত্র এর কেন্দ্রের স্থানাঙ্কের জন্য আরেকটা সমীকরণ পাবো। এই তিনটা সমীকরণ আমরা কি কাজ করব, সমাধান করব, ঠিক আগে যেভাবে করে আসছি সেভাবে করবো আমরা। ঠিক আছে, আমরা 1 নম্বর সলভ করব প্রথমে। ঠিক আছে, আচ্ছা ধরি বৃত্তটি সমীকরণ x² y² 2gx 2fy + c = 0, যেখানে কেন্দ্র হচ্ছে -g - f। আমি সেটা লিখলাম না। ঠিক আছে, এ হচ্ছে আমাদের
1 নং সমীকরণ। এটা হচ্ছে আমাদের নির্ণয় বৃত্ত, যেই বৃত্তের সমীকরণটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা 1 নম্বর সলভ করবো, অর্থাৎ এইটা প্রশ্নটা কি হবে যে বৃত্তর দুইটা নির্দিষ্ট বিন্দুগামী এবং কেন্দ্রে এত রেখার উপর অবস্থিত। ঠিক আছে কিনা? আচ্ছা দেখো, যেহেতু এর কেন্দ্র -g এবং -f, চিন্তা করো তো একটু যে চিত্রটা কেমন হতে পারে। ধরে নিচ্ছি যে এই হচ্ছে সেই রেখা, যে রেখাটা 1 নং সমীকরণে দেওয়া আছে, অর্থাৎ এই রেখা। সেই রেখার উপর অবস্থিত হচ্ছে কেন্দ্রটি। কেন্দ্র কত? -g -f। আমরা তো এটা জানি যে কোন একটা বিন্দু যদি কোন একটা রেখার উপর অবস্থিত হয়, তাহলে ওই বিন্দুটা দ্বারা ওই রেখাটা কি হবে? স্বতঃসিদ্ধ হবে। এটা কিন্তু অনেক আগের কথা, আমাদের 6-7 এর কথা, যে কোন একটা রেখার উপর একটা বিন্দু অবস্থিত হওয়া মানে কি, সেই বিন্দুগুলোর মান দ্বারা ওই রেখাটি স্বতঃসিদ্ধ হবে। যদি তাই হয়ে থাকে তাহলে কি আমরা এইটা বলতে পারি যে যেহেতু কেন্দ্র -g -f, সুতরাং প্রদত্ত রেখা হতে পাই কি পাও? -g -2f -10 = 0। এটা আমরা 2 নম্বর সমীকরণ দেব। দেখো বুঝতে পারছো কিনা? এটা বুঝে আসছে কিনা? কি করেছি? যেহেতু কেন্দ্র -g -f, তার মানে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -g -f, তাহলে x এর পরিবর্তে আমরা -g এবং -f খুব সহজে বসিয়ে দিতে পারি। এটা বুঝতে পারছো কিনা? যদি এটা বুঝে থাকো তাহলে তো বাদ বাকি কাজ তোমাদের জানাই, শুধু ঝামেলা ছিল এইখানেই। আমি সেটা সলভ করে দিলাম। এইবার বৃত্তটি এত বিন্দুগামী হলে সমীকরণ, এত বিন্দুগামী হলে সমীকরণ, সমাধান শেষ। এটাই মূলত কাজ। ঠিক আছে, আমি দেখানোর চেষ্টা করছি। দেখো, খুবই সিম্পল কাজ। এইবার ভাই কাজটা আসলে আমাদের কি করতে হবে? এই তিনটা যে সমীকরণ আমরা পেয়েছি, সেই তিনটা সমীকরণ জাস্ট ক্যালকুলেশন করে এফ, জি এবং সি, এই তিনটা মান বের করতে হবে। উদ্দেশ্যটাই, এখন তুমি সেটা যেভাবে ইচ্ছা করতে পারো, কোনো রেস্ট্রিকশন নেই। উদ্দেশ্য কিন্তু এটাই যে আমাদের জি, এফ এবং সি এর মানটা বের করতে হবে। ঠিক আছে, তো আমরা কি কাজ করতে পারি? দেখো ক্যালকুলেশন আমরা কিভাবে করতে পারি। 4 - 3 হতে পারি। কি হয় আমরা সরাসরি লিখবো, এখানে আমাদের আর সেই আগের মতো করে ভেঙে হিসাব লেখার সময় নেই। সি আগেই কাটা, তাহলে যদি হয় এবার 52 থেকে 34 বাদ দিচ্ছি, কত হচ্ছে? 52 থেকে 34 আমরা বিয়োগ দিচ্ছি, তাহলে হচ্ছে 18। 18 তারপরে কত? 6g 7 12, অর্থাৎ প্লাস 6g। একটু খেয়াল করো ভাই, আমি কিন্তু বাদ দিয়েছি 4 থেকে 3, 4 থেকে 3। সো এখানে হিসাবপত্র করার সময় তোমরা একটা জিনিস মাথার মধ্যে রাখবা যে বড়টা থেকে সবসময় ছোটটা বাদ দিবে, তাতে সুবিধাটা হয় হিসাবপত্র করতে। ঠিক আছে, আচ্ছা এখানে 8f - 10f 2f = 0। দেখো তো এতটুকু অব্দি ক্লিয়ার না? জাস্ট আমরা হিসাবপত্র করছি, নর্মাল বিয়োগ। এখানে আসলে কিরকম সেরকম কিছু নেই। 2 দ্বারা তুমি যদি ভাগ দিয়ে দাও তাহলে কি হয়? 9 + 3g - f = 0। তাই যদি হয়ে থাকে, দেখো তো এখান থেকে আমরা কোনো কাজ করতে পারি কিনা। এই সমীকরণটাকে আমরা একটু মডিফাই করে দেব। সেটা কি? যে জি সমান আমরা কিন্তু এটা লিখতে পারি -2f - 10। এই জিনিসটা লেখা যায়। আমরা 2 নং সমীকরণ এটাকে না দিয়ে এটা দেব। আমি একটু ক্যালকুলেশনটা করছি, তোমরা দেখো। আমরা এইটাকে দিব 2 নং সমীকরণ।
এটা থেকে 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। এইটা আগে যেটা ছিল সেটা থেকে আমরা ক্যালকুলেশন করে এইটাকে 2 নম্বর সমীকরণ বানাবো, এটা আমরা বানাইতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো তাই যদি হয় তাহলে এইখানে ঘটনাটা কি ঘটাইতে হবে, তুমি জাস্ট জি এর মানটা বসাই দিবা, ঠিক আছে। +9 +3 ইন্টু -2 -10 -f ইজ ইকুয়াল টু 0 লিখে দেবা 2 হতে পাই, 2 হতে, ঠিক আছে। এবার তুমি ক্যালকুলেশন করবা কত, -6f -30 -f ইজ ইকুয়াল টু 0, 7f -21 ইজ ইকুয়াল টু 0 -7f ইজ ইকুয়াল টু +21, সুতরাং এ সমান কত, -3। বুঝতে পারছো কিনা তোমরা এইখানের ক্যালকুলেশনটা কি বুঝতে পারছো? আমি একটু মডিফিকেশন করছি, আগে ছিল হচ্ছে এরকমটা -g -12 -10 ইজ ইকুয়াল টু 0, এইটারে আমি হিসাব করতে করে এইটা করছি, এই কিছু না, দেখো বুঝতে পারছো কিনা। তাহলে সুন্দর মতো এফ এর মান বের হয়ে আসছে। এইবার যদি এফ এর মান আমরা পেয়ে যাই তাহলে সেটাকে আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে দেব, জি এর মান পেয়ে যাব। যদি জি এর মান পেয়ে যাই তারপরে যে কোনো একটা সমীকরণ আমরা বসিয়ে দিলে সি এর মানটা পেয়ে যাব। খুব সহজে আমরা এফ, জি এবং সি এর মানটা এখন এখন কি 2 হতে পাই, কি পাই, যে জি ইজ ইকুয়াল টু -2f -10, এফ এর মান কত, -3 পেয়েছি, বসিয়ে দিই -10, এফ ইজ ইকুয়াল টু -3, সুতরাং জি এর মান কত হয়, 3 × 6 -10 ইজ ইকুয়াল টু -4, সুতরাং জি এর মান আমরা পেয়ে গেলাম -4। এবার কি ঘটনা ঘটাবো, জি এর মান পেয়েছি, এফ এর মান পেয়েছি, 4 নম্বর সমীকরণে বসিয়ে দেব। আচ্ছা, আবার কি হলো, 4 হতে পারে, ওকে। 4-এ কি ঘটনা ঘটাতে হবে আমাদেরকে দেখো, জাস্ট তোমাদের বোঝা সুবিধার্থের জন্য আমি লিখে রাখছি, 52 + 12 ইন্টু -4, জি এর মান যেহেতু -4, +8 ইন্টু -3 প্লাস সি ইজ ইকুয়াল টু 52, সরি, সি ইজ ইকুয়াল টু 20, এ হচ্ছে সি এর মান। তাহলে আমরা সি এর মান পেয়ে গিয়েছি, জি এর মান, এফ এর মান, এই তিনটা মানকে আমরা 1 নং সমীকরণে যদি বসিয়ে দিই তাহলে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এবার সব আমাদের শেষের পালা। এখন সুতরাং কি নির্ণেয় বৃত্তের সমীকরণ কত হবে, x² y² + 2, জি এর মান কত 4, এফ এর মান কত -3, প্লাস সি এর মান কত +20 ইজ ইকুয়াল টু 0, সুতরাং x² + y² + 8x - 6y + 20 ইজ ইকুয়াল টু 0, এই হচ্ছে তোমাদের সেই প্রদত্ত বৃত্তের সমীকরণ যেটা আসলে প্রশ্নে চেয়েছে। বুঝতে পারছো কিনা, এই ম্যাম, আর কোনো মাহাত্ম্য নেই। বাদ বাকি যে দুইটা আছে আমি খুবই সংক্ষেপে দেখানোর চেষ্টা করবো, খুবই সংক্ষেপে, যে আসলে বেসিক তফাৎটা কোথায়। দেখো 3564 এই দুইটা বিন্দু দিয়ে গমন করলে যা ক্যালকুলেশন তা তো সেমই, তফাৎটা আসলে কোথায় হয়েছে। এই যে 1 নং সমীকরণ আমরা দিয়েছিলাম, 1 নং সমীকরণ, সরি 2 নং সমীকরণ দিয়েছিলাম, 2 নং সমীকরণটা কি ছিল, কেন্দ্র এত রেখার উপর অবস্থিত বলে একটা সমীকরণ পেয়েছিলাম। এইবার কি কাজ হবে, কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত বলে আরেকটা সমীকরণ পাবো, বাদ বাকি কাজটা সেমই, তাই না। যদি সমাধানে আমরা চলে যাই সেটা হচ্ছে 2, এতটুকু অব্দি সেম, কোনো সমস্যা নেই। বলছে কি কেন্দ্রটা এক্স অক্ষের উপর অবস্থিত। এখন দেখো এখানে হিসাবটা আসলে হবে
কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। যেহেতু কেন্দ্র এক্স অক্ষের অবস্থিত, আচ্ছা চিন্তা করো তো একটা জিনিস, একটু আগে আমরা দেখে আসছিলাম যে যদি কোনো একটা বিন্দু এক্স অক্ষের উপর অবস্থিত হয়, কি বলছে, এক্স অক্ষের উপর অবস্থিত, এক্স অক্ষের উপর অবস্থিত মানে এরকম একটা, তাহলে এক্স অক্ষের উপর অবস্থিত যদি হয়ে থাকে তাহলে ঘটনাটা কি ঘটবে, সেখানে ওয়াইয়ের মানটা কত, এক্স অক্ষের উপর অবস্থিত কোনো একটা বিন্দু ওয়াইয়ের মানটা কত, 0, তাই নয় কি? যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয় তাহলে ওয়াইয়ের মানটা 0, সেম ঘটনা এখানে ঘটবে। সমীকরণ, আচ্ছা যেহেতু এখানে বলছি যে কেন্দ্র অবস্থিত, তো কেন্দ্র অবস্থিত হওয়া মানে কি, এখানে কেন্দ্রের স্থানাঙ্ক কত, -f, সুতরাং আমি কি বলতে পারি না -f সমান 0, সুতরাং f সমান 0, এইটাই 2 নম্বর সমীকরণ। অর্থাৎ যদি কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হয় সেই বৃত্তে এফ এর মানটা 0 থাকবে, সমীকরণে যা হিসাবপত্র করবা করো, কোনো সমস্যা নেই, এফ এর মানটা 0, এটা 2 নম্বর সমীকরণ। আচ্ছা এতটুকু অব্দি ক্লিয়ার, বুঝতে পারছো কিনা? আমি 3 নম্বর সলভ করব যখন কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত, সেটা বোঝাইতে পারলে তোমার এই কনফিউশন আরও সহজে ক্লিয়ার হবে। ঠিক আছে, দেখো কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে এফ ইজ ইকুয়ালস টু 0। এবার বাদ বাকি কাজ কি, এত বিন্দুতে যায় এত বিন্দুতে যায়, দুইটা সমীকরণ পাবা, নিজেদের মধ্যে ক্যালকুলেশন করে জি, এফ এবং সি এই 3টা মান বের করবা, বসিয়ে দিবা, হিসাব শেষ। ক্লিয়ার কিনা? হবে, আমরা 3 নম্বরে চলে যাব। 3 নম্বর, কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত, তার মানে কি ঘটনাটা এরকম কিছু একটা ঘটবে, এই যে কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত, হতেই পারে কেন্দ্রটা ওয়াই অক্ষের উপর অবস্থিত, তো ওয়াই অক্ষের উপর যদি অবস্থিত হয় তাহলে এই কেন্দ্রের সমীকরণটা কত, কেন্দ্রের সমীকরণটা কত, এক্স ইজ ইকুয়ালস টু 0, কারণ আমরা জানি যে ওয়াই অক্ষে এক্স এর মানটা 0 হয়। আচ্ছা তাই যদি হয়, সুতরাং কেন্দ্রের পার্সপেক্টে আমরা কি বলতে পারি, এক্স এর পরিবর্তে -g, সুতরাং -g ইজ ইকুয়ালস টু 0, বা সুতরাং g ইজ ইকুয়ালস টু 0, কখন g 0 হবে, কখন বলো, যদি কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত। বাদ বাকি ক্যালকুলেশনটা সব সেমভাবে, কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হলে এফ ইজ ইকুয়ালস টু 0, কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে জি ইজ ইকুয়ালস টু 0, বাদ বাকি ক্যালকুলেশন সব সেম। এই টাইপের মধ্যে এছাড়ার কোনো ম্যাথই নেই, বুঝতে পারছো কিনা? তোমার এই টাইপের গুলোই দিবে, হয় একটা সরলরেখা দিবে, না হয় এক্স অক্ষ দিবে, না হয় ওয়াই অক্ষ দিবে। আমি তোমাদের প্র্যাকটিসের জন্য কিছু প্রশ্ন তুলে দিচ্ছি। দেখো তোমাদের প্র্যাকটিসের জন্য আমি 2টা প্রশ্ন তুলে রাখছি, যদি আমি যেই ম্যাথগুলো করাইছি প্লাস এই 2টা প্র্যাকটিস করতে পারো, এই টাইপের আর কোনো কিছু লাগবে না। প্রশ্ন হচ্ছে কি, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এত বৃত্তের কেন্দ্র, তাহলে এই যে বৃত্ত আছে সেই বৃত্তের কেন্দ্র এবং এত বিন্দুগামী, তাহলে আমাদেরকে কি কাজ করতে হবে, এই বৃত্তটার আগে কেন্দ্র বের করতে হবে। সেটা কিন্তু আমরা খুব সহজে বের করতে পারি, কেননা প্রথম ভিডিওতে আমি এই টাইপটা আলোচনা করে আসছি যে একটা নির্দিষ্ট বৃত্ত থেকে তার কেন্দ্রের স্থানাঙ্ক আমরা কিভাবে বের করতে পারি। তাহলে এর কেন্দ্র বের করব, একটা বিন্দুতে আছে, তাহলে 2টা বিন্দু পেয়ে গেছি, এবং বৃত্তটির কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, সেম কাজ। আচ্ছা দেখো সেকেন্ডটা কি, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এত রেখার উপর অবস্থিত, তাহলে কেন্দ্র যেই রেখাটার উপর অবস্থিত আমার প্রদত্ত বৃত্তের সেটা দেয়া আছে, সেই সঙ্গে এটা মূল বিন্দু দিয়ে যায়, তাহলে বৃত্তটার একটা বিন্দু হচ্ছে মূল বিন্দু এবং এত বৃত্তের কেন্দ্র, সেম কাজ। এই বৃত্তের কেন্দ্র বের করব, মূল বিন্দু, তাহলে এই 2টা বিন্দুগামী এবং আমার যে প্রদত্ত বৃত্ত বের করব তার কেন্দ্রটা হচ্ছে এত রেখার উপর অবস্থিত। এই ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো, যদি কোনো সমস্যা থাকে আমাকে ইনফর্ম করবো। চলো পরবর্তী টাইপ নিয়ে আলোচনা করি। দেখো আমরা আলোচনা করতে হচ্ছে টাইপ 6 নিয়ে। টাইপ 6-এ খুবই ইন্টারেস্টিং একটা আলোচনা করা আছে, সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্রের যে ভুজ বা কোটি, তার যে কোনো একটাকে আমরা ব্যাসার্ধ ধরবো, তারপরে বৃত্তের সমীকরণ বের করবো। আচ্ছা যেরকমটা আমি টাইপ 6-এ লিখে আসছি। আচ্ছা যেহেতু ব্যাসার্ধ নিয়ে কথাবার্তা বলছি, তার মানে আমরা এতক্ষণ অবধি বৃত্তের যেই সমীকরণটা প্রয়োগ করে আসছি সেটা কিন্তু আর প্রয়োগ করা যাবে না। এখন আমাদেরকে প্রয়োগ করতে হবে হচ্ছে ব্যাসার্ধ সংবলিত যেই সমীকরণটা আছে। তোমাদের আলোচনার সুবিধার জন্য আমি একটা প্রশ্ন তুলে রেখেছি। দেখো বলছে একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, আচ্ছা ভালো কথা, এক্স অক্ষকে স্পর্শ করলো এবং 2টা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, তো এই বৃত্তটার সমীকরণ বের করতে বলছে। ঠিক আছে, আমি ঝটপট চিত্র একটু এঁকে ফেলবো। দেখো ঘটনাটা হচ্ছে এই, তার মানে কি, একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করছে, খেয়াল করো এক্স অক্ষকে স্পর্শ করেছে,
এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটা নিয়ে আমরা আগেও আলোচনা করছি যে কোনো একটা অক্ষকে স্পর্শ করলে কী ঘটনা ঘটে, বাট এইখানে টাইপটাতে একটু বিষয় আছে, একটু হিসাবপত্রের বিষয় আছে। যে এক্স অক্ষকে স্পর্শ করেছে সেই সঙ্গে দুইটা নির্দিষ্ট বিন্দুগামী, ধরে নিচ্ছি এই দুইটা নির্দিষ্ট বিন্দু, একটা হচ্ছে 1 2 3 2, বোঝার সুবিধার্থে আমি লিখে রাখলাম। একটু চিত্রটাতে খেয়াল করো, কারণ এই চিত্রটাতে অ্যান্সার অনেকটাই নির্ভরশীল। ঠিক আছে, চিত্রটা একটু খেয়াল করো। ধরে নিচ্ছি যে বৃত্তটার কেন্দ্র হচ্ছে এইচ কে, কেননা আমরা জানি যেহেতু ব্যাসার্ধ প্রসঙ্গ আসছে, সো আমরা এইচ কে কেন্দ্র আর ব্যাসার্ধ এই সূত্রটা প্রয়োগ করব। একটু বোঝার চেষ্টা করো। যদি বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে ফেলেছে, তাহলে একটু মাথা খাটাও তো, এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কি ব্যাসার্ধ বলতে পারি কিনা আমরা? ব্যাসার্ধ বলতে পারি কিনা? অবশ্যই পারি। কারণ কি? কারণ এটা এক্স অক্ষকে স্পর্শ করেছে, তার মানে এই বিন্দু পরিধির উপর অবস্থিত। তাহলে আমরা জানি বৃত্তের পরিধি থেকে কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বই ব্যাসার্ধ, এতে কোনো ডাউট নেই। আচ্ছা ভাই, এতটুকু তো বুঝলাম যে ব্যাসার্ধ এটা হলো, বাট এর সাথে কেন্দ্রের কোনো একটা স্থানাঙ্কের সম্পর্ক আছে কিনা? দেখো, এইটুকু হচ্ছে ব্যাসার্ধ, আর আবার এইটুকুকে আমরা কি কে বলতে পারি না? মডুলাস অফ কে। মডুলাস অফ কে কেন বললাম? কারণ এই কেন্দ্রের স্থানাঙ্ক মাইনাসও হতে পারে, প্লাসও হতে পারে, আমার জানার বিষয় না। কিন্তু যেহেতু এইটাকে আমরা একটা দূরত্ব হিসেবে কল্পনা করছি, যেটা ব্যাসার্ধ, তো সেই ব্যাসার্ধের সমান যদি আমি লিখতে যাই, তাহলে এখানে মডুলাস আমাকে দিতে হবে। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে দূরত্ব, এই যে দূরত্ব, সেটাই কি আর না, আবার একইভাবে সেটাই কি কে না? মডুলাস অফ কে। কারণ এইখানে ওয়াইয়ের যে মান, ওয়াইয়ের যে স্থানাঙ্কের যে ওয়াইয়ের মান, সেইটাই তো ব্যাসার্ধ। বুঝতে পারছো কিনা? যদি তাই হয়ে থাকে, তাহলে কি আমরা এতটুকু বলতে পারি যে আর সমান মডুলাস কে? যদি এটা বলতে পারি, আমাদের ম্যাথের 95% প্রবলেম সলভ। কেননা বাদ বাকি কাজ তো ভাই আগেরই, ওই হিসাব তোমার করে দিতে হবে না, ওটা তো তুমি নিজেই করতে পারবা। ঠিক আছে, চলো সমাধানের দিকে এগিয়ে যাই। আচ্ছা, সলিউশনটা কি লেখা যেতে পারে? এতক্ষণ পর্যন্ত আর মাইনাস জি এবং মাইনাস এফ কেন্দ্র পড়েছি, এখন এইচ কে, তাই না? এইচ কে কেন্দ্র ও আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ কি হতে পারে? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার। এতটুকু কিন্তু আমরা বলতে পারি, কোনো ডাউট নেই। আচ্ছা ভাই, আরও একটা লাইন একটু এলাবোরেট করবো আমরা, একটু, বেশি না। এই আর এর পরিবর্তে আমরা কি বলতে পারি? মডুলাসকে। যদি মডুলাসকে বসাই, তাহলে এটা দিতে পারি। এইটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। বুঝে আসছে কিনা? এতটুক অবধি কোনো সমস্যা আছে কিনা দেখো। তো এটা ছিল 1 নম্বর সমীকরণ। এতটুকু অবধি আমাদের কাজ শেষ। ঠিক আছে, এবার একটু চিন্তা করো যে এই যে 1 নং সমীকরণ, অর্থাৎ এই যে বৃত্ত, এই যে বৃত্ত, সেই বৃত্ত কিন্তু দুইটা নির্দিষ্ট বিন্দুগামী। ভাই আমাদের আজকের আলোচনাতে শুধু আমরা এই কাজটাই করতেছি যে একটা বৃত্ত দুইটা নির্দিষ্ট বিন্দুগামী, একটা বৃত্ত 3টা নির্দিষ্ট বিন্দুগামী, তার সমীকরণ সেম কাজ, শুধুমাত্র ক্যালকুলেশনের ক্রাইটেরিয়া আলাদা, বাট বেসিক জিনিস সেম। ক্লিয়ার কিনা? আচ্ছা এখন দেখো, বৃত্তটি কত বিন্দু? 3 2 বিন্দুগামী হলে, যদি 3 2 বিন্দুগামী হয়, তাহলে ঘটনাটা আসলে কি ঘটবে? এক্স এর জায়গায় 3, ওয়াই এর জায়গায় 2, হিসাব শেষ। কে স্কয়ার, এই তো হিসাবপত্র করো কত হয়। সরি, 4k প্লাস কে স্কোয়ার ইজ ইকুয়ালস টু কে স্কোয়ার। তো এইটা কাটা,
সুতরাং আমরা কি লিখতে পারি? এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। যদি এটা 2 নম্বর সমীকরণ হয়, এটা হিসাবপত্র করো তো সেমভাবে 1 2 বিন্দুগামী বলে এরকম একটা সমীকরণ পাওয়া যাবে কিনা সেটা আমি করছি। দেখো আমার বিন্দুগামী কি গঠন করবে? যদি একদম ফার্দার ক্যালকুলেশন করি তাহলে যেই ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে 5 প্লাস এইচ স্কোয়ার মাইনাস 2h মাইনাস 4k ইজ ইকুয়াল টু 0। এটা হবে হচ্ছে 3 নম্বর সমীকরণ। খেয়াল করো তোমরা বুঝতে পারছো কিনা এই জিনিসটা? যদি এটা বুঝে থাকো তাহলে আমাদের কাজ শেষ অলমোস্ট। আমরা শুধুমাত্র এই সমীকরণ দুটো থেকে হিসাবপত্র করে hk এর মানটা বের করব। যদি বের করে ফেলতে পারি আমাদের কাজ শেষ। ঠিক আছে? আচ্ছা দেখো কি ঘটনা ঘটবে এবার। তুমি যদি 2 থেকে 3টা বাদ দিয়ে দাও, 3 বিয়োগ 2 হতে পাই কি পাই? এইচ স্কোয়ার কিন্তু অবশ্যই খুব সহজে কাটা যাবে, তাই না? মাইনাস 2h মাইনাস 6h দ্যাট মিনস 4h মাইনাস 4k কাটা। আর এখানে 5 থেকে 13 বাদ দিচ্ছি, তার মানে কি মাইনাস 8 ইজ ইকুয়ালস টু 0। সুতরাং এইচ ইজ ইকুয়ালস টু 2। বুঝে আসছে কিনা? এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। এইচ এর মান পেয়ে গেছি আমরা। তাহলে ভাই এখন কাজটা কি করতে পারি? কাজ কি? 2 অথবা 3 নং সমীকরণে এইচ এর মানটা বসিয়ে দেব। বসালে আমরা কে এর মানটা পেয়ে যাব। যদি কে এর মানটা পাই এইচ কে, তাহলে আমার এই সমীকরণটা নির্ণয় করা থেকে আটকাতে পারে কে? ঠিক আছে? আচ্ছা দেখো এখন কত 2 হতে পাই কি পাই? এইচ এর মান পরিবর্তে বসাই দেব 2 স্কোয়ার মাইনাস 6 ইন্টু 2 মাইনাস 4k প্লাস 13 ইজ ইকুয়ালস টু 0, যেখানে লিখবা এইচ সমান 2। হিসাবপত্র করলে কত হয়? সুতরাং 4k 13 6 দুগুণে 12 প্লাস 1 বাঁচতেছে 5 ইজ ইকুয়ালস টু 0। 4k ইজ ইকুয়ালস টু মাইনাস 5। সুতরাং k 5/4। আচ্ছা কে এর মান পেয়ে গেছো, এইচ এর মান পেয়ে গেছো। এবার বলো তো কী ঘটনা ঘটাইতে হবে? জাস্ট 1 নং সমীকরণে এইচ এবং কে এর মানটা বসিয়ে পাই, বৃত্তের সমীকরণ শেষ। এখন এক নং হতে পাই কি? এইচ এর মানটা বসাই দিবা, ওয়াই কে এর মানটা বসাই দিবা কত? 5/4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5/4 হোল স্কোয়ার। হিসাবপত্র যদি তুমি করো তাহলে কত হয়? ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5/4y প্লাস 5/4y স্কোয়ার ইজ ইকুয়াল টু 5/4y স্কোয়ার। এটা কাটা বা ক্যালকুলেশন করলে কি হয়? 2 কাটা, সো 5/2y ইজ ইকুয়ালস টু 0। যদি হিসাবপত্র করো তাহলে 2 দ্বারা গুণ দিয়ে পাই কত? 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 8x 5y প্লাস 8 ইজ ইকুয়ালস টু 0। এই হচ্ছে তোমার সেই নির্ণয় বৃত্ত যার সমীকরণটা বের করতে হবে। দেখো এই 2 দ্বারা জাস্ট গুণ দিয়ে দিচ্ছে আর 2x স্কোয়ার মাইনাস 8x তারপর কত প্লাস 8 প্লাস 2 স্কোয়ার মাইনাস 5y এরকমটা দেখাইছে। ঠিক আছে? এই হচ্ছে তোমার প্রদত্ত বৃত্তের সমীকরণ। ঠিক একইভাবে তোমাদেরকে এই টাইপের প্রত্যেকটা মেথড সলভ করতে হবে। আমি আরও একটা দেখাচ্ছি উদাহরণ। আচ্ছা পরবর্তী প্রশ্নে আমরা চলে আসলাম। প্রশ্নটা তোমরা একটু পড়ো এবং একটু ভাবার চেষ্টা করো তো যে আসলে এর সমাধান কী হতে পারে। যদি তোমরা জেনে থাকো তাহলে ভিডিওটি পজ করে তোমরা সলিউশন বের করবা, তারপর আমার সাথে মিলিয়ে দেখবা যে আসলে হয়েছে কিনা। ঠিক আছে? আচ্ছা দেখো এইটাতে একটু নিয়ম সব কমন, নিয়ম আগের মতোই, কিন্তু একটু প্রশ্নে ঘুরিয়ে দিয়েছে। এটা 2017 সালে কোনো একটা বোর্ডে আসছে। প্রশ্নটা এরকম যে এরূপ একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যেটা ওয়াই অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে। তার মানে কি চিন্তা করো যে এই তো
এই যে ওয়াই অক্ষকে যে স্পর্শ করে সেই স্পর্শ বিন্দুর স্থানাঙ্কটা আমাদের দিয়ে দিয়েছে, স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে। আচ্ছা, এবং বলছে যে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে 8 একক দীর্ঘ একটি জ্যাকে খণ্ডন করে। তাহলে ঘটনাটা কি? কোনো এরকম একটা প্রশ্ন। এই যে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে সে দীর্ঘ 8 একক জ্যা একটা খণ্ডন করছে। তার মানে ঘটনাটা হচ্ছে এই যে স্পর্শ করছে এবং সেটা ওয়াই অক্ষে স্পর্শ করেছে এবং সেটা কি ওয়াই অক্ষে, সেই সঙ্গে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবং সেই সঙ্গে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে সে কতটুকু অংশকে ছেদ করেছে বা খণ্ডন করছে সেই দৈর্ঘ্যটা দেওয়া আছে। আমাদেরকে বের করতে হবে কি বৃত্তের সমীকরণ। আচ্ছা দেখো, একটু আগে আমরা দেখে আসছি যে যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে আসলে ঘটনাটা কি ঘটে, যে যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে তার কেন্দ্রের ওয়াইয়ের স্থানাঙ্ক যেটা সেটা সমান হয় ব্যাসার্ধ। যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে যেহেতু এটা ওয়াই অক্ষকে স্পর্শ করেছে, যেহেতু এটা ওয়াই অক্ষকে স্পর্শ করেছে তাহলে এর ব্যাসার্ধ আসলে কি হতে পারে। যেহেতু আমার এখান থেকে ব্যাসার্ধ বের করতেই হবে বৃত্তের সমীকরণটা বের করার ক্ষেত্রে, সো আমাদের ব্যাসার্ধের হিসাব পদ্ধতি করে নিতে হবে। ধরে নিচ্ছি যে এর কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এইচ কে হইল, তাহলে চিন্তা করো তো এর যে ব্যাসার্ধ আর এটা সমান কি হবে, মডুলাস অফ এইচ। এটা বুঝতে পারছো কিনা, এতটুকু বোঝা আসছে কিনা যে এর আসলে ব্যাসার্ধটা কত হবে। আর এইচ আমি আর নতুন করে দেখাচ্ছি না কিছু। আচ্ছা সলিউশনে চলে যাই, কি হতে পারে সলিউশনটা। দেখো এইচ কে কেন্দ্র ও আর ব্যাসার্ধ, বৃত্তের সমীকরণ কত, কে ব্যাসার্ধ আর স্কয়ার, এই আর এর মানটা কত এইচ, তার মানে আমরা এটা বলতে পারি সে ধরে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, আমরা দিয়ে দিলাম যথারীতি। আচ্ছা এইবার বলছে যে ধনাত্মক এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে 8 একক দীর্ঘ একটা জ্যা খণ্ডন করে। যেহেতু বলছে যে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে একটা নির্দিষ্ট পরিমাণ সে অংশকে ছেদ করে, তাহলে এইখানে আসলে ঘটনাটা কি, এখানে আমাদের কি হিসাবপত্র করতে পারি। দেখো তো যে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে সে যে পরিমাণ অংশ ছেদ করে তার দৈর্ঘ্য কি, এক্স অক্ষের ছেদক কত বা ছেদকের দৈর্ঘ্য যেটাই বলো, ছেদক বা ছেদকের দৈর্ঘ্য 2√r জি স্কোয়ার মাইনাস সি, এই হিসাবপত্র হয় কিনা। তো এই মানটা কত দেওয়া আছে 8, সুতরাং √r জি স্কোয়ার মাইনাস সি সমান দেওয়া আছে 4। যদি হিসাবপত্র করি তাহলে জি স্কোয়ার মাইনাস সি সমান 60। ঠিক আছে, তো আমরা এর পরিবর্তে এটাও লিখতে পারি, কোনো সমস্যা নেই, একই লেখা যায়। আচ্ছা এবার একটা জিনিস চিন্তা করো, এবার কেন্দ্রের স্থানাঙ্কটা হিসাব করো যে এইখানে কেন্দ্রের স্থানাঙ্কটা কত হবে। যেহেতু এই বিন্দুতে স্পর্শ করেছে, যদি এই বিন্দুতে স্পর্শ করে থাকে, যদি এই বিন্দুতে স্পর্শ করে থাকে এর মান কত -3, সো এর মান কত হবে, সেমভাবে -3 হবে। কারণ কি, কারণ যেহেতু -3 বিন্দুতে ওয়াই অক্ষকে স্পর্শ করেছে, সো এক্স থেকে এর দূরত্ব আসলে -3। যদি তাই হয়ে থাকে, যেহেতু কি ঘটনা ঘটছে, যেহেতু বৃত্তটি 0-3 বিন্দুতে স্পর্শ করে, যদি স্পর্শ করে সুতরাং কেন্দ্রের কোটি সেটা কত হবে সমান -3। তো কেন্দ্রের কোটি যদি -3 হয় সুতরাং কে এর মানটা কত, সুতরাং কে সমান -3। এবার আমাদেরকে বের করতে হবে হচ্ছে এই স্কোয়ারের মান, তাই তো। যদি এই স্কোয়ারের মান আমরা বের করতে চাই, দেখো তো একটু জিনিস চিন্তা করো, কে এর মানটা -3 পেয়েছি, এখানে কে এর মানটা -3 বসাবো, এইচ এইচ, তার মানে আমরা এই 1 নম্বর সমীকরণকে যদি একটু ফার্দার ক্যালকুলেশন করি তাহলে কি ঘটনা ঘটতে পারে এটা চিন্তা করো তো। যদি 1 নম্বর সমীকরণকে আমরা ক্যালকুলেশন করি, দেখো এইচ তো ঠিক আছে, সমস্যা নেই, কে এর মান কত -3, সো কি আমরা এটা লিখতে পারি কিনা, অবশ্যই লিখতে পারি, এতে কোনো ডাউট নেই। এক্স স্কোয়ার 4h প্লাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 6y প্লাস 9 ইজ ইকুয়ালস টু এইচ স্কোয়ার কাটা। সুতরাং বৃত্তের সমীকরণটা আসলে কত হলো একটু হিসাব করো তো, 4h প্লাস 6y প্লাস 9 ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে সেই বৃত্ত, তার মানে এইটা আমরা 1 নম্বর সমীকরণ দেবো, এটা 1 নম্বর সমীকরণ দেবো।
আচ্ছা, আবার কি বলছে, এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে 8 একক সেট করছে, সুতরাং কি বলতে পারি 2 √g স্কোয়ার মাইনাস সি ইজ ইকুয়ালস টু 8, বা 2 কাটা দিলে দ্যাট মিনস 4। সুতরাং কি বলতে পারি যে √g স্কোয়ার মাইনাস সি ইজ ইকুয়ালস টু 4। এই সকল ক্ষেত্রে আমরা জি এর পরিবর্তে এইচ লিখতে পারি, সি সমান 4। আচ্ছা চিন্তা করো, সি এর মানটা কত বলে মনে হচ্ছে 9 না, তাহলে কি বলতে পারি যে এইচ স্কোয়ার মাইনাস 9 ইজ ইকুয়ালস টু 4, স্কোয়ার করো উভয় পাশে। সুতরাং এইচ স্কোয়ার সমান 25, বা এইচ সমান কত করে প্লাস মাইনাস 5। কিন্তু প্রশ্নে বলে দেওয়া আছে যে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে সেট করছে, তার মানে কি আমাদের হিসাবপত্র কিন্তু এক্স অক্ষের পজিটিভ দিকে হবে। সো আমরা -1টাকে অ্যাকসেপ্ট করতে পারবো না, শুধুমাত্র +5। আচ্ছা তাহলে এস এর মান পেয়ে গেছি আমি, কে এর মান জানি, তাহলে আমার এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে থেকে কে ঠেকাতে পারে। সুতরাং 1 হতে পাই, কি পাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 4 × 5 + 6y + 9 ইজ ইকুয়ালস টু 4 5 20। সুতরাং কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার + 6y - 11 ইজ ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে সেই আমাদের প্রদত্ত বৃত্তের সমীকরণ যেটা আমাদেরকে বের করতে বলছে। এই ধরনের ম্যাথ নিয়েই আলোচনা করা হয়ে গেছে। আচ্ছা তো আমি তোমাদের আলোচনার সুবিধার্থে বেশ কিছু প্রশ্ন তুলে দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করবে। তোমাদের জন্য 2টা প্র্যাকটিস তুলে রাখছি। আমি যেই ম্যাথগুলো করিয়েছি এই টাইপের আন্ডারে, এবং এই 2টা ম্যাথ, এর বাইরে আর কোনো ম্যাথ দরকার নেই, ঠিক আছে? তোমরা জাস্ট প্র্যাকটিস করবা। আচ্ছা তো তোমাদের যদি কোনো ম্যাথ কোনো টাইপে কোনো প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই ইনফর্ম করবা, এবং সেই সঙ্গে আমাদের বৃত্তের 2য় ক্লাস আমরা টাইপ 6 শেষ করার মাধ্যমে কমপ্লিট করলাম।